নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই এখানে বুঝতে পেরে গেছো যে এখানে কি আলোচনা করা হবে। তোমরা এখানে দেখতে পেলে যে শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ। তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে ভাই প্রবাহটা কার, এখানে প্রবাহটা কার, প্রবাহের কথা এখানে বলা হচ্ছে। তো এখানে উত্তরে বলা হবে যে প্রবাহটা হচ্ছে প্রবাহীর, ফ্লুইড, যারা ফ্লো করতে পারে। তো কি বললাম, এখানে প্রবাহীর যে আছে প্রবাহী, সেই প্রবাহীর কিন্তু প্রবাহের কথা এখানে বলা হচ্ছে। ইংরেজিতে বলা হয় ফ্লুইড, ফ্লুইড বলা হয়। তো প্রবাহী কাদের বলে, এখানেও একটা প্রশ্ন আসবে যে প্রবাহী কোনগুলোকে আমরা প্রবাহী বলবো। তো এখানে দেখো, সাধারণত তোমরা জানো যে পদার্থের তিনটা অবস্থা, সাধারণত বলছি আমি, টোটাল তো 5টা অবস্থা আছে, কিন্তু যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই সাধারণত সেটা হচ্ছে কঠিন হচ্ছে, তরল হচ্ছে, গ্যাসীয় হচ্ছে। কঠিন হচ্ছে, তরল হচ্ছে, গ্যাসীয় হচ্ছে। এই যে তিনটা অবস্থা আছে, সেই তিনটা অবস্থার মধ্যে দুটা অবস্থা, একটা হচ্ছে আমাদের কি তরল, আর একটা হচ্ছে আমাদের কি গ্যাস, গ্যাস লিকুইড। এই দুটোকেই কিন্তু আমরা প্রবাহী বলবো। তাহলে আরেকটা যে অবস্থা রয়ে গেল কঠিন অবস্থা, এর কি অবস্থা, এর কি দোষ যে একে আমরা প্রবাহী বলবো না? তো দোষটা কিছুই নেই ভাই, এখানেটুকু ঘটনাটাটুকু অন্যরকম এর সঙ্গে হয়। আমাদের কঠিন কি বলা হয়, সলিড, একে কিন্তু আমরা প্রবাহী বলি না। কি জন্য বলি না, একটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাই। একটা টেবিলের তল কল্পনা করো, বা একটা প্লেন সারফেস একটা কল্পনা করো। সেখানে যদি আমি 1 গ্লাস জল নিই, মানে তরল পদার্থ নিই, এবং ঢেলে দিই এখানে, তাহলে সেটা কি হবে, এদিকে সেদিকে জলটা ফ্লো হয়ে যাবে। যেদিকে ডাউন থাকবে সেদিকে বেশিরভাগটা ফ্লো হবে। মানে মোট কথা বলতে চাইছি যে সেটা প্রবাহ করবে। যদি আমরা গ্যাস রেখে দিই তাহলে সেই গ্যাসটাও প্রবাহ করবে। গ্যাসটা তো অটোমেটিক্যালি প্রবাহ হয়ে যাবে 1 সেকেন্ডে। জলের থেকে তো বা তরলের থেকে তার থেকে বেশি প্রবাহী। যেমন গ্যাস সিলিন্ডারে গ্যাসকে ভরে রাখা হয়, যদি খোলা অবস্থায় ছেড়ে দিই তাহলে সেটা 1 সেকেন্ডে কোন দিক চলে যাবে আমরা বুঝতে পারবো না। তার মানে সেটা কি হচ্ছে, প্রবাহ হচ্ছে। তো এই যে দুটো ধর্ম, তরল এবং গ্যাসের, কোনো ফোর্স ছাড়াই, কোনো রকম ফোর্স লাগে না এখানে। হয়তো এখানে গ্র্যাভিটি ফোর্স লাগে, যে ফোর্সটা আমরা বুঝতে পারি না, গ্র্যাভিটি তো আমাদের উপরও লাগছে, তো সেই জিনিসটা হচ্ছে না এখানে। গ্র্যাভিটি তো কঠিন পদার্থের উপরও লাগছে, সেটা কিন্তু কথা বলা হচ্ছে না। ওইটা ছাড়া বাকি কোনো রকম আর ফোর্স লাগছে না। তো সেই না লাগা সত্ত্বেও কিন্তু সেটা প্রবাহ হচ্ছে, ওই জন্য এদের প্রবাহী বলে। কঠিন পদার্থ হিসেবে যদি এই ডিবাটাকে আমি এখানে রেখে দিই, তো ভাই এটা কোনো রকম করে কিন্তু প্রবাহ করবে না। যতক্ষণ না একে আমি বাইরের থেকে ফোর্স লাগাই ততক্ষণ না সে নড়বে না। তো এই জন্য কঠিন পদার্থ যেটা আছে সেটাকে আমরা প্রবাহীর মধ্যে রাখি না। ঠিক আছে, বুঝতে পারলে এতক্ষণ পর্যন্ত যেটা বলতে চাইছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে। এরপর আমরা আসছি, এই যে তরল আছে এবং গ্যাস আছে, তো এই তরল এবং গ্যাসের মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে। এই দুটোকেই আমরা প্রবাহী বলি, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে একটুকু ডিফারেন্স আছে, একটুকু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের কি অসংনম্য হচ্ছে, অসংনম্য হচ্ছে, অসংনম্য, আর একটা হচ্ছে কি আমাদের সংনম্য। সংনম্য, এখানে সংনম্য মানে হচ্ছে কি কম্প্রেস, মানে সংকুচিত হয়ে যাবে। এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। গ্যাসের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, গ্যাসকে যদি চাপ দেওয়া হয় তাহলে সেটা মানে বড় আয়তনের মধ্যে যদি থাকে সেটাকে আমরা ছোট আয়তনের মধ্যে নিয়ে আসতে পারি, মানে কম্প্রেস করে নিয়ে। এই যে গ্যাস সিলিন্ডারে আমরা গ্যাস ভরাই, তো গ্যাস ভাই এই বড় সিলিন্ডার গ্যাস এখানে কত থাকে, 14 কেজি পর্যন্ত থাকে। যাই হোক, 14 কেজি আশাপাশি, একটু কম বেশি হতে পারে, কিন্তু অতটা গ্যাস থাকে, ওইটুকু সিলিন্ডারের মধ্যে কিন্তু ভরে দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো কতটা কম্প্রেস করা হয়, তার ফলে কিন্তু সেটা ওইটার মধ্যে আটাই। মানে মোট কথা বলতে চাইছি, গ্যাসটা আছে সেটা কিন্তু কম্প্রেস হয়। উদাহরণের সাহায্যে তোমাদের এখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি। এই যে সিরিঞ্জ আছে, সিরিঞ্জের মধ্যে কিন্তু বায়ু আমাদের ঢোকানো আছে, হাওয়া ঢোকানো আছে। নিচটাকে আমি রাবার দিয়ে বন্ধ করে দিলাম, তারপর কি করলাম, উপর থেকে একটা ছোট ইট কাটা আমি ছেড়ে দিলাম, বাবা ভারী একটা জিনিস আমি তার উপরে রেখে দিলাম। তারপরে কি দেখতে পেলাম, যতটা আমাদের সিরিঞ্জটা খোলা ছিল তার থেকে শুধু একটা দেবে গেল, এটা কিন্তু কম্প্রেস হয়ে গেল। তোমরা সেটা দেখতে পাচ্ছ, কম্প্রেস হয়ে গেল। তো এটা থেকে আমরা বুঝতে পারলি এই যে গ্যাসটা আছে সেটা কিন্তু কম্প্রেসিবল বা সংকুচিত হয়ে বা সংনম্য বটে আমাদের। তারপরে আমরা দেখবো এখানে তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে আমরা একই রকমভাবে এখানে দেখো, এটাকে আমরা সিরিজের মধ্যে কি জলটাকে নিয়েছি। জলটাকে একই রকমভাবে যেমন বায়ুটাকে করেছিলাম, সেরকম জলটাকে কী করলাম, নিচটা বন্ধ করে দিলাম, জল ভরে নিয়ে তারপর দিয়ে চাপা দিয়ে দিলাম।
চাপা দেওয়ার পরে কি হলো ভাই, জলটা কিন্তু একটুকু সংকুচিত হলো না, একদম বুক খুলে দাঁড়িয়ে আছে, যেটা যে বেটা আসছি চলে আয়, আমি কিন্তু একদম সংকুচিত হলো না। তারপর আমি কি করলাম, আর একটা ভর সরিয়ে দিলাম বা আর একটা বস্তু রেখে দিলাম তার উপরে, তার ক্ষেত্রেও কিন্তু সেটা সংকুচিত হলো না, সেটা অসংলগ্ন, সেটা কিন্তু সংকোচন তার হলো না। তো এই জন্য যে আছে আমাদের এখানে তরলটা, সেই তরলটা হচ্ছে আমাদের অসংলগ্ন। এইটা দুটোকে আমরা প্রবাহী বলি। এই দুটো প্রবাহীর মধ্যে পার্থক্যটাই, একটা হচ্ছে আমাদের অসংলগ্ন, একটা হচ্ছে আমাদের সংলগ্ন। সংলগ্ন যেটা হচ্ছে সেটা গ্যাস, আর তরলটা হচ্ছে আমাদের কি অসংলগ্ন। আশা করছি এখন পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এরপর আমরা আসছি কি এখানে প্রবাহের কথা, শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ। এটাকে আমরা লেখার আগে বা বোঝানোর আগে তোমাদের একটু জিনিসটাকে এক্সপিরিয়েন্স করাই বা অনুভব করাই। কীরকম করে অনুভব করাবো, তোমরা এখানে জলকে প্রবাহ হতে দেখেছো, সাধারণত নদীর ক্ষেত্রে তোমরা দেখেছো, ছোটোখাটো নদী নালা যেসব জিনিস আছে, আমাদের ড্রেন সিস্টেম আছে, সে ড্রেনেও তোমরা এখানে জল বইতে দেখেছো, নদীতে তো ভালো করে দেখেছো। এখানে নদীর উদাহরণটা তোমাদের নিচ্ছি। নদীতে জল বইছে, নদীতে যেখানে গভীর কম থাকে সেখানে তোমরা লক্ষ্য করবে, নদীর মাঝখানটার যেখানে গভীর কম থাকে জলটা কিন্তু তাড়াতাড়ি প্রবাহিত হয়, জলটা মনে হচ্ছে জলটা খেপে আছে, এরকম করে কিন্তু প্রবাহিত হয়। আর যেখানে গভীর থাকে জলটা একদম শান্ত অবস্থায় কিন্তু প্রবাহ হয়। দূর থেকে বুঝতে পারা যায় না জলটা প্রবাহ আসলে হচ্ছে কিনা, কিন্তু জলটা প্রবাহ হয়, একদম ধীরে ধীরে হয়। তো এই যে ধীরে ধীরে অবস্থাটা যে প্রবাহ হচ্ছে, নদীটা গভীর থাকার কারণে ধীরে ধীরে যে প্রবাহটা হচ্ছে, বা নদীর যে তীর আছে সেই তীরে কিন্তু জলটা ধীরে ধীরে প্রবাহ হয়। তো এই যে ধীরে ধীরে প্রবাহ হচ্ছে জলটা, সেই প্রবাহটাকে আমরা বলি শান্ত প্রবাহ। আর যেখানে জলটা একদম প্রচণ্ড বেগে নামছে, একদম গতিতে আছে, একদম কাঁপতে কাঁপতে যাচ্ছে, থর, একদম যে যাকে পাচ্ছে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে, তো এই যে প্রবাহটা হচ্ছে সেটাকে বলা হয় আমাদের কি অশান্ত প্রবাহ। ভাই নামটা শুনেই তো তোমরা বুঝতে পারছো কোনটা শান্ত কোনটা অশান্ত হয়েছে। দেখো এখানে দেখো একটা গ্যাসের ক্ষেত্রে একটা ভিডিও ক্লিপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কি করেছি, আমি একটা ধূপবাতিকে জ্বালিয়েছি, ঘরের মধ্যে আছে, এখানে হাওয়া চলাফেরা খুব কম আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ঘটনা, যে ধূপবাতি থেকে ধোঁয়াটা বেরোচ্ছে, একটা জায়গা থেকে ধূপবাতিটা যেখান থেকে বেরিয়েছে ধোঁয়াটা, সেখান থেকে নির্দিষ্ট দূর পর্যন্ত ধোঁয়াটা একদম সিধা উঠছে, কোনো দিকে কিন্তু হেলতে দুলতে সে যাচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সে হেলে দুলে এদিকে ওদিকে এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই যে প্রবাহটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে একদম মসৃণভাবে সিধা প্রবাহ হচ্ছে ধোঁয়াটা, তো সেই যে প্রবাহটা হচ্ছে সেই প্রবাহটাকে আমরা বলি কি শান্ত প্রবাহ। আর তারপরে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে, একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে সেটা এদিকে ওদিকে এলোমেলো হয়ে যাচ্ছে। তো যেখান থেকে এলোমেলো হয়ে যাচ্ছে ভাই, তো সেই প্রবাহটাকে আমরা বলি কি অশান্ত প্রবাহ বলি। কি বলি? অশান্ত প্রবাহ বলি। তো জলের ক্ষেত্রে আর এক রকমভাবে আমরা দেখছি, এখানে আরেকটা ভিডিও ক্লিপ তোমরা দেখো। জলের যে টাইম কল আছে আমাদের এখানে, সেই টাইম কলটা এখানে কি করলাম, খুলে দিলাম পুরো, জলটা একদম নিচের দিকে একদম ঝরঝরাতে নামছে, একদম তাড়াতাড়ি নামছে, জলটা স্পিডে নামছে, প্রেসারে নামছে। তার ফলে দেখতে পাচ্ছি আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জলটা যেখান থেকে বেরোচ্ছে সেই এতটুকু জায়গা যদি আমি একটা বানিয়ে নিই এতটুকু দৈর্ঘ্যের মধ্যে, তাহলে সেই দৈর্ঘ্যের মধ্যে জলটা কিন্তু কোনো দিকে ছিটাসে মারছে না, এদিকে নয় ওইদিকে নয়, আরামসে জলটা নামছে, স্পিডে নামছে, তবু সে কিন্তু একটা মসৃণভাবে কিন্তু নামছে। তারপরে সেটা কি হচ্ছে, হালকা হালকা ছিটা কিন্তু আসছে। তো যে জায়গাটা একদম মসৃণভাবে নামছে সেই জায়গাটাকে বলা হয় শান্ত প্রবাহ। আর তারপরে যেখানে জলটা এদিকে ওদিকে ছিটা মারছে বা এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে, তো সেইটাকে বলা হয় আমাদের কি অশান্ত প্রবাহ বলা হয়। এই প্রবাহটাকে একটুকু মানে কি করছি, কম করে জলটাকে আমরা ফেলছি। ভিডিও তোমরা দেখো, জলটা স্পিডটা একদম কম করে দিলাম। তো এখানে এবার ভালো করে লক্ষ্য করো, এখানে যে জলটা এইটুকু হাইট পর্যন্ত যে জলটা আসছে একদম মসৃণভাবে আরামসে প্রবাহিত হচ্ছে, কাউকে কোনো না ডিস্টার্ব করে আরামসে মসৃণভাবে প্রবাহিত হচ্ছে। তো এই যে হাইটটা পর্যন্ত সে প্রবাহিত হচ্ছে, এই যে সেকশনটা পর্যন্ত, সেই প্রবাহটাকে বলা হয় আমাদের শান্ত প্রবাহ। আর তারপর থেকে জলটা দেখো একটু খাপছাড়া পড়েছে বা এদিকে ওদিকে ছিটা মারছে, তো সেই যে প্রবাহটা হচ্ছে তারপর থেকে সেটাকে বলা হচ্ছে আমাদের কি অশান্ত প্রবাহ। আশা করছি তোমরা একদম অনুভব করতে পারলে যে ভাই কোনখানে আমরা শান্ত প্রবাহ দেখতে পাই আর কোনখানে আমরা অশান্ত প্রবাহ দেখতে পাই, কী জন্য দেখতে পাই সেটা বুঝতে পারলে। কারণ সেখানে বেগটা বেশি হয়ে যায়, তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাই কি অশান্ত প্রবাহ, আর যেখানে বেগটা সাধারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এছাড়া আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন আমরা কোনো ডিজেলকে কিংবা পেট্রোলকে এক জায়গায় একটা গ্যালেন থেকে যখন আরেকটা পাত্রটাতে ঢালি, তখনও কিন্তু যে প্রবাহটা হয় সেই প্রবাহটা কি একদম স্মুথভাবে একদম মসৃণভাবে কিন্তু প্রবাহ হয়। তো এই প্রবাহটাও কিন্তু আমরা কি বলি, শান্ত প্রবাহ বলি। হয়েছে।
তাহলে পুরোপুরি তো একদম ক্লিয়ার হয়ে গেল মাথার মধ্যে যে কোনটা আমাদের শান্ত কোনটা আমাদের অশান্ত। এরপর আমরা বইয়ের ভাষাতে আমরা টেকনিক্যালি যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমাদের তো পরীক্ষাতে লিখতে হবে, তো সেই সংজ্ঞাটা কেমন করে মনে করব সেই জিনিসটা এখানে দেখো। তো এখানে কি দেখলাম, মানে কি এখানে লিখবো, শান্ত, শান্ত প্রবাহ। ইংরেজিতে কি বলা হয় ভাই একে, স্ট্রিম লাইন, স্ট্রিম লাইন মোশন, স্ট্রিম লাইন মোশন। মানে বেগের জন্যই প্রবাহটা শান্ত হয়ে যায়, কোনো সময় অশান্ত হয়ে যায়, ওই জন্য স্ট্রিম লাইন মোশন এখানে আমরা বলছি। তো কাকে বলে কেমন করে আমরা মনে রাখবো, আমার সঙ্গে সঙ্গে কি বলছি, আমার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 বার বলো, তাহলে কিন্তু এখানে পুরো জিনিসটা এখনো মনে হয়ে যাবে। কি বলবে এখানে, বলবে যে এই যে শান্ত প্রবাহ আছে, শান্ত প্রবাহ কোন জিনিসটা হচ্ছে, যে প্রবাহীর কি বলবে, যে প্রবাহীর প্রবাহকালে প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে যদি বেগের মান এবং দিক সর্বদা অপরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে আমরা কি বলি, শান্ত প্রবাহ বলি বা স্ট্রিম লাইন মোশন বলি। কি বললাম আরেকবার বলছি, প্রবাহীর প্রবাহকালে প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে যদি বেগের মান এবং দিক সর্বদা অপরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে আমরা কি বলি, শান্ত প্রবাহ বলি বা স্ট্রিম লাইন মোশন বলি। আরেকবার বলছি, আমার সঙ্গে সঙ্গে বলো, প্রবাহীর প্রবাহকালে প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে বেগের মান এবং দিক সর্বদা অপরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে আমরা শান্ত প্রবাহ বা স্ট্রিম লাইন মোশন বলি। সঙ্গে সঙ্গে বলি, যারা কিন্তু বলছো না ভাই তাদের কিন্তু অসুবিধা আছে, সঙ্গে সঙ্গে বলো, মুখটা খুলবে তো, তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে তোমরা এটা লিখবে। আর এই যে প্রবাহটা হচ্ছে, প্রবাহের যে পথটা, সেই পথটাকে আমরা কি বলি, ধারা রেখা বলি, ধারা রেখা বলি, কারণ সেখানে স্তর স্তর প্রবাহিত হচ্ছে। এরপর যে এক্সাম্পলটা এখানে দেবো, উদাহরণটা একটা সেকশনের মাধ্যমে বোঝাবো এই যে স্ট্রিম লাইন মোশন কাকে বলে সেটা, তখন তোমরা বুঝতে পারবে যে ধারা রেখা কী জন্য বলছি, বা ধারা রেখাটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তার জন্য এখানে কি করবো, একটা সেকশন বানাবো আমি, সেকশনটা এরকম থাকবে, অসম প্রস্থচ্ছেদ যুক্ত থাকবে, অসম প্রস্থচ্ছেদ। তাহলে এরকম করে হয়ে গেল, এরকম, এখানে এই সেকশনটা হয়ে গেল এরকম করে। 3টা বিন্দু নেব, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আর এইখানটাতে একটা বিন্দু। তাহলে এখানে যে বিন্দুটা থাকবে সেটাতে নাম দেবো আমি এ বিন্দু, এটাতে নাম দেবো আমি বি বিন্দু, আর এটাতে নাম দেবো কি সি বিন্দু। এখানে যে প্রবাহটা হবে মানে বেগটা থাকবে সেটা থাকবে এখানে V1, আর এখানে যে বেগটা থাকবে সেটা হচ্ছে আমাদের V2, আর এখানে যে বেগটা থাকবে সেই বেগটা হচ্ছে আমাদের কি V3। তো এখানে তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে ভাই এখানেই বলা হলো আমাদের কি যে বেগটা সর্বদা অপরিবর্তিত থাকবে, তো এখানে 2-3টে বেগ কোথা থেকে চলে যাবে, একটা বেগ V1, একটা V2, একটা V3। তো এখানে বলবো যে একটু বোঝার জিনিস আছে, একটু ভালো করে বোঝো, তাহলে কিন্তু এখানে জিনিসটা বুঝতে পারবে। ব্যাপারটা হলো এখানে এরকম করে যে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা যেখানে বেগটা আছে V1, আর এই যে অঞ্চলটা আছে এখানে V2 সেটা হচ্ছে B অঞ্চল, আর এখানে যে V3 যে বেগটা আছে সেটা হচ্ছে আমাদের C অঞ্চল। যখন কোনো জলবিন্দু বা জলকণা যখন সেই অঞ্চলের মধ্য দিয়ে পার হবে, তো সেই পার হওয়ার সময় সে যখনই পার হোক, সময়ের কোনো এখানে কিন্তু পার্থক্য নয়, সময়ের উপরে সেটা ডিপেন্ড করে না, সময়ের উপরে সেটা নির্ভর করে না, যখনই সে এটার উপর দিয়ে পার হবে, এটার মধ্য দিয়ে পার হবে, তখন তার বেগটা কত থাকবে, V1 থাকবে। V1টা কোনো মতে কিন্তু পরিবর্তন হবে না। যখন সেটা এখানে V2 আছে, যখন সে B অঞ্চলের মধ্য দিয়ে পার হবে তখন তার বেগটা কত থাকবে, V2 থাকবে। যখন জলবিন্দুটা যখন আমাদের বা জলকণাটা যখন C অঞ্চলের মধ্য দিয়ে পার হবে তখন সেটা কি থাকবে, আমাদের V3 বেগটা থাকবে। এই সেকশনের কথা, সেকশন ওয়াইজ কিন্তু বেগটা বলা হয়েছে যে অপরিবর্তিত থাকবে, এমন নয় যে পুরো লাইনটা আমাদের অপরিবর্তিত থাকবে। হতে পারে এই সেকশনটা আমাদের বড় হয়ে যাবে, পুরো সেকশনটাই আমাদের বড় হয়ে গেল, এখানে যেমন এটা ছোট করে আমি দেখালাম, সেকশনটা বড় করে থাকতে পারে সেখানে। যেমন এখানে ভিডিওটা দেখো, এখানে দেখতে পাচ্ছ টাইম কলের ক্ষেত্রে এখানে জলটা যে পড়ছে ধীরে ধীরে, তো এই যে ছোট সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের কি স্মুথ ফ্লো হচ্ছে, স্মুথ, সেখানের মধ্যে দিয়ে জলবিন্দু যখন এই ইয়েটার মধ্যে পার হবে তখন প্রত্যেকটা জলবিন্দু বা প্রত্যেকটা জলফোঁটার বেগটা যেটা থাকবে সেটা আমাদের কত থাকবে, একটা নির্দিষ্ট যদি পরিমাপ করা থাকে তাহলে সেই বেগটাই কিন্তু থাকবে, আমাদের বেগটা তার পরিবর্তন হবে না ওইটুকু জায়গার মধ্যে। বাকি তারপরে কিন্তু সেটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বড় জিনিস নয়। একটা সেকশনের মধ্যে কিন্তু সেটাকে বলা হয়, সেকশনটা আমাদের বড় হতে পারে, ছোট হতে পারে। তো যে সেকশনের মধ্যে বলা হচ্ছে সেই সেকশনের মধ্যে কিন্তু বেগটা আমাদের অপরিবর্তিত থাকবে, দিকটা আমাদের অপরিবর্তিত থাকবে, সবটাই কিন্তু অপরিবর্তিত থাকবে, বেগ এবং দিক।
তাহলে বুঝতে পারলে কিন্তু এই যে প্রবাহটা আছে সেই প্রবাহটাকে আমরা কি বলি এখানে শান্ত প্রবাহ বলি। তো শান্ত প্রবাহের কিছুগুলো বৈশিষ্ট্য তোমাদের অনেক সময় লিখতে হয়, তো তোমরা এখানে কি বলবে, এই যে শান্ত প্রবাহ আছে ভাই, শান্ত প্রবাহটা সময়ের উপরে নির্ভর করে না। কি বলবে, যে সময় যে আছে সেই সময়ের উপরে কিন্তু সেটা নির্ভর করে না, শান্ত প্রবাহ সময়ের উপরে নির্ভর করে না। আর কি বলবে, এই যে শান্ত প্রবাহ আছে, এই যে এখানে ধারে রাখো যে প্রবাহ হচ্ছে একটা স্তরে স্তরে কিন্তু এগুলো প্রবাহ হয়, স্তরে স্তরে প্রবাহ হয়, স্তরে স্তরে। কি বলবে, এই যে দেওয়ালের সংলগ্ন বা পাইপের সংলগ্ন যে স্তরটা আছে সেই স্তরটা কিন্তু যদি খুব কাছ থেকে যদি দেখি আমি, তাহলে একদম দেওয়ালটা আছে বা ইয়েটা আছে, পাইপটা আছে, তো সেই পাইপটার একদম কাছের যে জলের স্তরটা, সেই স্তরটা কিন্তু তার বেগটা স্থির থাকে, মানে তার বেগটা জিরো থাকে, সে জলটা কিন্তু সেখানে জলের স্তরটা সে কিন্তু প্রবাহ হয় না, এই পাইপটার সাথে সাথে থাকে, ওই জন্য সেটা কি থাকে, স্থির থাকে, তার বেগটা জিরো থাকে। তারপরে যে স্তরটা কল্পনা করা হয় সেই স্তরটা কিন্তু তার উপরে ছলকে যাচ্ছে এরকম মনে হয়। একটা প্লেটের মধ্যে তোমরা মনে করো পাতলা পাত আছে, সেই পাতের মধ্যে একটা পাতের সঙ্গে স্থির আছে, তারপরে পাতগুলোর সঙ্গে ছলকে ছলকে যাচ্ছে, এরকম তোমরা কল্পনা করতে পারো। তো এই যে ধারাগুলো আছে, এইখানে যে ধারা রেখাগুলো আছে, জলটা যে ধারা রেখা হিসেবে প্রবাহিত হচ্ছে, এই ধারা রেখাগুলো কিন্তু একে অপরকে কখনোই কিন্তু পরস্পরকে ছেদ করে না। এমন নয় যে একটা ধারা রেখা এমন করে গেল, একটা ধারা রেখা এমন করে একে ক্রস করে চলে গেল, এমন কিন্তু হবে না। এটা ধারা রেখা, এটা মানে আমাদের শান্ত প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যে ধারা রেখা প্রবাহ যেগুলো হচ্ছে তার ধারা রেখাগুলো পরস্পরকে তারা কখনোই ছেদ করে না। হয়েছে, এই জিনিসটা হয়ে গেল। তাহলে এইরকম দু তিনটে আমাদের বৈশিষ্ট্য হয়ে গেল, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটা দুটো বৈশিষ্ট্য লিখতে হতে পারে, তাহলে সেগুলো তোমরা এখানে মনে রাখবে। তারপরে আমরা আসছি কি, অশান্ত প্রবাহ। অশান্ত প্রবাহ সেটা কি বলা হয় আমাদের, টার্বুলেন্ট, টার্বুলেন্ট মোশন, টার্বুলেন্ট মোশন। এটাকে বোঝার আগে আরেকটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের কি, সংকট বেগ বা সন্ধি বেগ, সংকট বেগ বা সন্ধি বেগ। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, টার্বুলেন্ট ফ্লোটাকে বা টার্বুলেন্ট প্রবাহ যেটা আছে সেটাকে বোঝার আগে। সন্ধি বেগটা কখন কখন হয়, এই যে আমাদের প্রবাহগুলো আমরা দেখতে পাচ্ছি, তো প্রবাহগুলো আমাদের কখন শান্ত হচ্ছে, কখন আমাদের অশান্ত হচ্ছে। যখন প্রবাহের বেগটা কিন্তু বেড়ে যায় তখন সেটা অশান্ত হয়ে যায়। কি বললাম, প্রবাহের বেগটা যখন বেড়ে যায় তখন সেটা অশান্ত হয়ে যায়। তো একটা জিনিস তোমরা এখানে কল্পনা করো, একটা প্রবাহ যাচ্ছে, সেই প্রবাহের একটা জায়গাতে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, অশান্ত, বেগটা বাড়াবে, তার আগে পর্যন্ত সেটা কি ছিল, শান্ত ছিল, প্রবাহটা শান্ত ছিল, এখানে যাওয়ার পরে সেটা কি অশান্ত হয়ে গেল, বেগটা বেড়ে গেল, সেই জন্য ভি কিন্তু বেড়ে গেল, সেই জন্য কিন্তু অশান্ত হয়ে গেল। তো এই যে বেগটা যেখান থেকে আমাদের অশান্ত শুরু হচ্ছে তার ঠিক আগে এই যে বেগটা আছে, তার যে ঠিক আগের বেগটা, এই বেগটা যে আছে সেই বেগটাকে আমাদের কি বলা হয়, সংকট বেগ বলা হয়, সংকট বা সন্ধি, ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়। কি বলা হয়, ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়, ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়। কোন বেগটাকে বলা হয় না, যে বেগটাকে কোনো প্রবাহ যে বেগটাকে অতিক্রম করলে তার বেগটা অশান্ত হয়ে যায় বা টার্বুলেন্ট মোশন হয়ে যায়, সেই বেগটাকে আমাদের কি বলা হয়, সংকট বেগ বলা হয় বা সন্ধি বেগ বলা হয়। এটা কিন্তু আমাদের আসতে পারে, হয়েছে, পরীক্ষাতে আসতে পারে বা জিজ্ঞেস করতে পারে, 1 নম্বরের কোশ্চেন থাকবে সংকট বেগ বা সন্ধি বেগ কাকে বলে, হয়েছে। তাহলে এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে। তো এখনও হচ্ছে প্রশ্ন যে ভাই অশান্ত প্রবাহ কাকে বলবো। আমরা বলবো যে প্রবাহকালে তার বেগটি যখন সংকট বেগের থেকে বেশি হয়ে যায় তখন প্রবাহের প্রত্যেকটি বিন্দুতে তার বেগ এবং দিকের পরিবর্তন হয়ে যায়, তার বেগটা এলোমেলো হয়ে যায়, প্রবাহটা এলোমেলো হয়ে যায়। তো সেই যে প্রবাহটা আছে সেই প্রবাহটাকে আমরা কি বলবো, অশান্ত প্রবাহ বলবো বা টার্বুলেন্ট মোশন বলবো। আরেকবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো, কি বলবে, যে প্রবাহের গতিবেগ সন্ধিবেগকে অতিক্রম করে, তাহলে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে কণার বেগ নির্দিষ্ট থাকে না, এলোমেলোভাবে তার গতিবেগটা পরিবর্তিত হয়। তো সেই প্রবাহটাকে আমরা কি বলি, অশান্ত প্রবাহ বলি, টার্বুলেন্ট মোশন বলি। কি বললাম, আরেকবার বলো আমার সঙ্গে সঙ্গে বলো, কি বলবে, প্রবাহীর বেগ যদি, কি বলবে, প্রবাহীর বেগ যদি সন্ধিবেগকে অতিক্রম করে, তাহলে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে
কণার বেগটি নির্দিষ্ট থাকে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়। সেই প্রবাহকে আমরা কি বলি? অশান্ত প্রবাহ বলি বা টার্বুলেন্ট মোশন বলি। আশা করি বুঝতে পারলে। এটা যদি একটা পাইপ সেকশনের মধ্যে দেখাই তাহলে কীরকম করে দেখবে, এরকম একটা সেকশন আছে তোমাদের, এই সেকশনটা তোমাদের এখানে দেখাচ্ছে, এই যে একটা সেকশন আছে, এই যে সেকশন আছে, এখানে যখন সেটা প্রবাহিত হবে, কোনো কোনো এদিকে যাবে, কোনো এটা এদিকে যাবে, কোনোটা ঘুরে নিয়ে এদিকে যাবে, কোনোটা এদিকে যাবে, এরকম করে কিন্তু সেটা কিন্তু প্রবাহিত হয়। কোনোটা এদিক থেকে সেদিকে চলে যাবে, এরকম কিন্তু এটা প্রবাহিত হয়। আশা করছি তোমরা এই ছবির মাধ্যমে কিন্তু বুঝতে পারলে। এবং এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা আমি তোমাদের বোঝাতে চাইলাম সেই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারলে এবং অনুভবও করতে পারলে। হয়েছে, আজকে এখান পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। ধন্যবাদ।